আর ইউ রোম্যান্টিক পারসন? না, এখন আমার লাইফে যে আছে মানে মানে ওয়ে টু হ্যাপি, মানে এখন এটা ভালোবাসা না, এখন আমার লাইফে যে আছে মানে হি ইজ মাই ফ্যামিলি, মাই মানি ইজ মাই মানি, ইউর ফাদার্স মানি ইজ ইউর ফাদার্স মানি, ইউ হ্যাভ নাথিং। তুমিও যে জিনিসটা করছো অডিয়েন্স কতদিন দেখবে, তোমাকে কিছু তো নতুন আনতেই হবে। তুমি আমি লাফটার সেন্ট কিনেছি। পুকুর থেকে কেউ একজন উঠতো, উঠে এই পুকুরটায় গিয়ে ঝাঁপ দিত, আর মাঝখানের টাইমটায় ঘোড়ার খুঁড়ের আওয়াজ। আমি জানি না, এগেন আম সরি, মানে কি ঠাকুর ওটা, 3টে বোন, ওনারা নাকি ঘোড়ার গাড়ি করে আসতেন। আমি ছোটবেলা থেকে একটু গণেশ প্রেমিক, তো আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল, 2টো মেজর অপারেশন হলো। সেকেন্ড অপারেশনের সময় ডক্টর বলেছিল যে মানে খুব রিস্কি ব্যাপারটা, নাও হতে পারে, তোমার যদি নিতে হয় তাহলে নিয়ে নাও, আর তোমার যদি না নিতে হয়, তোমার যদি দেওয়ার হয়, এরকম আতখাপছাভাবে আমাকে দেবে না। মানে আমি মানুষটাকে ওই যন্ত্রণাটা দিতেই চাই না। আই হ্যাভ মেড ইট ভেরি ক্লিন। মানে আমার মাথা থেকে প্রথমেই ছিল যে আমার রেপুটেশন আমাকে ক্লিন রাখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি পেছন ফিরে 10 বছর আগেকার গৌরবকে দেখো, ওটাই ভাবছিলাম কত কিছু করেছে বলো তো। ওটাই আমার গায়ে কাটা দিচ্ছে, ওটাই ভাবছিলাম। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজকে আমার যিনি গেস্ট, তিনি আপনাদের সকলের খুব প্রিয় ইন্টারনেট সেন্সেশন, এবং আপনারা যার ভিডিও দেখে নিজেদের অনেক সময় কাটিয়েছেন, আর কেউ নন, একমাত্র নিরঞ্জন মণ্ডল, লাফটার সেন। খুব ভালো লাগছে আজকে এরকম একজন মানুষকে আমাদের পডকাস্টে পেয়ে, এবং আমি আগেও বলেছিলাম যে আপনাদের পছন্দের অনেককেই আমি এখানে আনবো। আমার পছন্দের খুব একজন প্রিয় ব্যক্তিত্ব এতদিন তো ছিলই, এবং আজকে আমাদের আড্ডার পর আমাদের বন্ধুত্বটা আরও অনেক গাঢ় হয়েছে, এবং আমরা আজকে দারুণ আড্ডা মেরেছি। অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মারছি, পডকাস্ট প্রায় আড্ডা মারার 3 ঘন্টা বাদে হয়তো শুট করছি। তো লাফটার সেন 3 ঘন্টা হয়ে গেছে। কেমন লাগছে যে এই যে আজকে মানুষজন এত ভালোবাসে, এই যে মানুষজন এত চায় তোমাকে নিয়ে, মানুষের একটা সেন্সেশন, তোমার কন্টেন্ট আসলেই সবসময় সবাই হুমড়ি খেয়ে পড়ছে, কমেন্ট করবে, লাইক করবে। হাউ ইট ফিলস? বহুত আচ্ছা লাগতা হ্যায়। হ্যাঁ, মানে আমি এটা ছাড়া আর কি বলবো, মানে আমার আর কিছু, আমি সত্যি মাঝে মাঝে আমি ভাবি যে এত মানুষের ভালোবাসা না, মানে আমি জাস্ট আমি নিজেই ট্রিপ খাই মাঝে মাঝে, যে ফোন দেখি, কমেন্ট দেখি, আর ভাবতে থাকি যে মানে আমি কোনো দিন কোনোভাবেই ভাবতে পারিনি হয়তো যে এতগুলো মানুষ ভালোবাসবে। মানে আর এমনও নয় যে শুধু একটা জেনারেশন, মানে মায়েরা, মাসিরা, মানে সবাই, মানে না, আমি জাস্ট গ্ল্যাড যে কি বলবো, মানে আমার মনে এই ভালোবাসাটাকে না আমি কথা দিয়ে এক্সপ্রেস প্রকাশ করা যাবে না। ঠিক আছে, ভালোবাসা না প্রকাশ করো, একটা ভয়ের ঘটনা শোনা যাক, একটা হরর এক্সপিরিয়েন্স। যেহেতু তুমি প্রেত কথায় এসছো, আমাদের অডিয়েন্স সবসময় চায় তাদের প্রিয় মানুষের কাছ থেকে কিছু তাদের হরর এক্সপিরিয়েন্স শুনতে। তো তোমার যদি কোনো হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে, হয়েছে কখনো? দেখো, ওটা এবার আমি প্রমাণ নেই আমার কাছে যে ওটা হররই কিছু ছিল কিনা, বাট হ্যাঁ, আমি লাইফের একটা টাইমে দুর্গাপুরেও কাটিয়েছি। আইকিউ সিটিতে থাকতাম আমি তখন। তো আমার ওখানেও একটা বন্ধু ছিল এরকম, আমরা স্কুটি করে, আর দুর্গাপুর সিটিটা মানে অতটাও বড় সিটি নয়, মানে তুমি স্কুটি থাকলে আরামসে, হ্যাঁ স্কুটি থাকলে তুমি মানে তোমার কাছে অ্যাক্সেস আছে পুরো সিটিটার অলমোস্ট। তো আমরা স্কুটি করে ঘুরতাম। আর দুর্গাপুরে ওই সময়, এখন জানি না আমি কী কেস, বাট তখন অটো চলতো রিজার্ভে। ওকে। তো আমাদের জন্য ওই সময় রিজার্ভে অটো করে ঘোরাটা ইটস ডিফিকাল্ট। এটা কোন সাল? এটা ধরো 2016-17। ওকে। তো ওই সময়টায় আমরা কয়েকজন বন্ধু, আমরা জাস্ট স্কুটি করে ঘুরতাম। সেদিনকে ছিলাম, 2টো স্কুটি ছিল, 4 জন, একটা কাপল, আর মানে 3টে ছেলে একটা মেয়ে, তার মধ্যে একটা ছেলে একটা মেয়ে, ওরা কাপল। ওরা একটা স্কুটিতে আছে, আমি একটা স্কুটিতে আছে। আমি প্রচণ্ড, মানে আমার অডিয়েন্সও জানে আমি প্রচণ্ড বড় হরর ফ্যান, আর অ্যাট দ্য সেম টাইম আমি প্রচণ্ড ভূতে ভয় পাই। আর কোথাও না কোথাও গিয়ে না ওইটাই আমার থ্রিল। ইভেন আমি সিনেমাও দেখতে যাই, আমি মর্নিং শোয়ের টিকিট কাটি, আই মেক শিওর যে আমার সামনে কেউ বসে নেই। হ্যাঁ, মানে আমি যখন কাটি টিকিট আমি চেক করে নিই যে আমার সামনে জানে, বাট আমি না ওই ভয়টাই পেতে চাই যে পুরো সিনেমা হলে আমি একা সিনেমা দেখছি ভূতে। যাই হোক, তো ওখানে একটা আইকিউ সিটির 2টো গেট, একটা ব্যাক গেট, একটা ফ্রন্ট গেটের ঠিক একটু আগে একটা ছোট্ট ব্রিজ মতো আছে, আর ঠিক তার ওই ব্রিজটার আর একটু আগে একটা টার্ন আছে, যে টার্নটা কিন্তু পুরো ক্লিয়ার, মানে এমন নয় যে ওখানে কোনো বিল্ডিং আছে
যে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে আর এনিথিং, মানে তুমি যখন টার্নটা নেবে তুমি ক্লিয়ারলি দেখতে পাবে মানে রাস্তায় কিছু আছে কিনা। ওই জায়গাটার একটা স্টোরিও আছে, মানে আমি জানি না মানে লোকালেও ওই ব্যাপারটা বেশ আছে যে ওই টার্নটাতে খুব অ্যাক্সিডেন্ট হয়। ওকে। আর লোকজন ভাবে যে কিছু সুপার ন্যাচারাল কিছু হয়তো আছে ওর হোয়াট এভার বা হয়তো যাদের অ্যাক্সিডেন্ট হয় তাদের আত্মা থাকে ওর এরকম কিছু, আমি অত ডিটেলসে জানি না, বাট ওইটা শোনা। তো এবার আমরা যখন ফিরছিলাম রাত্রে অনেক রাত্রে আমার কি মনে পুরকি জেগেছে, আমি লেজিট স্কুটির পেছনে, আমি চালাতে পারি না কিছু, আমি জাস্ট পেছনে বসেছিলাম, আমি জাস্ট বলছি যে যদি কেউ থাকে প্লিজ ফলো আস করতে করতে ওখান থেকে এসছি, ফাজলামি মারতে মারতে এই করতে করতে তাই করতে করতে। অ্যান্ড দেন ওই যে বন্ধুগুলো ছিল ওরা হচ্ছে আইকিউ সিটিতে তোমার ইন্টার্ন ছিল, আর প্রবলি ওরা মেডিকেলেই ছিল। তো ওরা আলাদা মানে ওরা রেন্টে থাকতো আলাদা ফ্ল্যাট, আমি আমার মায়ের সাথে থাকতাম তখন ওই টাইমটা। তো সেদিনকে আমি মায়ের সাথে থাকিনি, মায়ের ফ্ল্যাটে ছিলাম না সেদিনকে, আমি ওদের সাথে যেহেতু বন্ধুরা সবাই মিলে আছি তো আমি রাত্রিবেলা ওদের সাথেই থাকবো। তারপর সেদিনকে রাত্রিবেলা যা হয়েছে, এবার আমরা একটু আগে এটা নিয়ে তুমি আর আমি কথা বলছিলাম যে হতেও পারে আমরা দুয়ে দুয়ে চার করেছি, মানে ওই জিনিসগুলো হয়তো হতো আমি না বললে। বাট তার পরের দিন থেকে, তার পরের দিন না, সেদিনকে রাত্রে থেকে জুতো পাওয়া যাচ্ছে না। একটা জুতো যেটা মানে বাড়িতে পরার স্লিপার, ঘরের ভেতর পরার স্লিপার, ওটা হচ্ছে দরজার পাশে থাকে, সেখানে একটা স্লিপার পরে আছে, সেই স্লিপারটা পাওয়া গেছে ওই যে কাপলটা ছিল ওদের বেডরুম থেকে। আর ওই স্লিপারটা ওদের কারোরই নয়, মানে ওই রুমে যাওয়াটাই ইম্পসিবল। মানে যখন কি হয় মানে ধরো শেয়ারে কেউ থাকছে 2 BHK বেডরুম, ওরা যেহেতু কাপল ওরা মাস্টার বেডরুমটা থাকতো, তো ওদের জিনিসপত্র কমপ্লিটলি সেপারেটেড, মানে ওই জুতোটা ওই স্লিপারটা ওদের ঘরে যাওয়ারও নয়। দেন তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আমরা, ঢিলের সাউন্ড এরম করে, মানে কেউ মারার সাউন্ড, আর ফ্ল্যাটটা 13th ফ্লোরে, মানে ইটস ইম্পসিবল যে বাইরে থেকে কেউ ঢিল মারবে আর ওটা যাবে লাগবে। আর সংখ্যাটাও বড় অদ্ভুত 13। ও হ্যাঁ তো যাই হোক এরকম আমার মায়ের থেকে আমি একটা এরকম স্টোরি শুনেছি, ওটাও আমার মা শিওর নয় যে ওটা ভূত, ওটা আমার মা বলেছিল ওটা ভগবানই হয়তো, কারণ আমার একটা দিদা ছিল ওনাদের বাড়িতে, আমরা ওই দিদার বাড়িটা হচ্ছে কীরকম বলো তো, মেইন যে বিল্ডিংটা ওখানে ওরা থাকেন, পুরো জমিটা হচ্ছে বর্ডার দেওয়া, ওর পাশেই পুকুর আছে, ওই বিল্ডিংয়ের সামনে হচ্ছে আরও দুটো ফার্স্ট ফ্লোর নেই, জাস্ট মানে নিচটা আর ওপরটা ছাদ, ওরকম দুটো রুম ছিল ওই দিদাতে, ওখানে ভাড়ায় থাকতো লোকজন। অ্যান্ড ঠিক তার পেছনে একদম জমির এন্ডেই হচ্ছে ঠাকুরঘর ছিল, মানে দিদার ঠাকুরঘরটা মেইন বিল্ডিংয়ে যারা সবাই থাকতো ওখানে ছিল না, ওখানে ঠাকুরঘর ছিল। তো আমরা গেছি, মা হচ্ছে তখন আমরা মেইন বিল্ডিংয়ের হচ্ছে নিচের ফ্লোরে থাকতাম মানে গেলে ওখানে ওই নিচে শুতাম। তো মা ভোরবেলা, ওই দিদার হচ্ছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, মানে দিদা হচ্ছে ভোর 3টের সময় ঘুম থেকে উঠবেন, উঠে ফুল তুলবেন, পুরো উঠোন ঝাড় দেবেন, মানে আমাদের দিদারা অ্যাকচুয়ালি যেরকম হতো, তারপর ঠাকুর ঘর পরিষ্কার করবেন, মানে ওই ভোরবেলা থেকে উঠে সকাল 7টা অবধি কিন্তু উনি এইসবই করবেন। তো এরকম একদিন ছিল, মা নাকি ঘুম থেকে উঠেছিল কোনো কারণে, আর মা ভেবেছে যে একজন মহিলাকে মা হচ্ছে নিচে দেখছে যে ঘুরে বেড়াচ্ছে উঠোনে। তো মা বলছে যে আমি, বিকজ দিদার হাঁটা চলন, দিদা তখন অতটাও বয়স হয়নি, বাট স্টিল মানে তুমি যে মানুষটাকে চেনো তার হাঁটা চলন কিন্তু তুমি তার মুখ না দেখলেও তুমি বুঝতে পারবে একদম। তো মা বলছে আমার মনেই হচ্ছিল ওটা যে নয় উনি, তো মা তাও ডেকেছে দুবার, যেই মা ডেকেছে তারপর সেই ছায়ামূর্তিটা সাড়া দেয়নি মাকে, উনি গিয়ে সোজা স্ট্রেট গিয়ে ওই মানে যে ভাড়ার বিল্ডিংয়ের গুলো তার আবার ওই যে বিল্ডিংটা ওর পাশে হচ্ছে তুলসী থানটা, তো তুলসী থানের ওপর দিয়ে গিয়ে হচ্ছে উনি ঠাকুর ঘরের দরজার কাছে গেছে, মা ততক্ষণ হচ্ছে হয়তো ওনাকে ফলো করেছে বা দেখেছে ওর হোয়াট এভার ওই দরজার কাছে গিয়ে মা তাকে খুঁজে পায়নি। অ্যান্ড মানে ওই দিদাকে যখন মা স্টোরিটা বলে, দিদা আমাদের তারপরে এত গল্প বলেছে, তারপর তো আমি আস্তে আস্তে বড় হয়েছি, তারপরে এত গল্প শুনেছি। আমাদের ওই দিদার বাড়ির পাশে হচ্ছে একটা এরকম মূর্তি বলছে স্যার, একটা মন্দির ছিল যেখানে হচ্ছে আমি জানি না এগেন আই এম সরি মানে কি ঠাকুর ওটা, 3টে বোন, মানে আমি শুধু ইনফরমেশন যেটুকু আমার মনে আছে 3 বোনের মূর্তি থাকে, ওনারা নাকি ঘোড়ার গাড়ি করে আসতেন, আর ঘোড়ার গাড়িটা রিলেটেড ছিল। তো দিদা বলতো যে রাত্রিবেলা ওই মন্দিরের পাশে কত ঘোড়ার গাড়ির আওয়াজ শোনা যেত, এরম হতো ওরম হতো। তো আমার এইসব এক্সপিরিয়েন্স বলতে এইটুকুই, মানে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বলতে এই দুর্গাপুরেরটাই। তারপর আর আমার মানে ভয় লেগেছিল দুর্গাপুরের দিনটাতে, ওটা মানে ট্রাস্ট মি, মানে ওটা এখন যখন বলছি এখন এত সিম্পল লাগছে যে জাস্ট একটা ঢিলের সাউন্ড, স্লিপার এখান থেকে ওখানে, হতে পারে যে হয়তো মানে অন্য কিছু হতে পারে, এখানে আমি বলতে পারি না, কিন্তু মানে ওই সময় দাঁড়িয়ে যা ভয়টা লেগেছিল না, আর লিজিট সবাই আমাকে গালাগালি করছিল যে তোর জন্য হয়েছে সব, তুই উস্কে এসেছিস। হ্যাঁ,
আমার দিদার কাছ থেকে শোনা, এই যে বললে না ঘোড়া আসতো, এরকম একটা ঘটনা আমি ছোটোবেলায় শুনেছিলাম আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি হচ্ছে বেলেঘাটাতে। তো বেলেঘাটাতে আমার মামার বাড়ির পিছনে একটা পুকুর রয়েছে। আর মামা বাড়ির পিছনের জানলা দিয়ে তুমি একটা পুকুর দেখতে পাবে। ওই পুকুরের ওখান থেকে পাশ থেকে গেলে এখনো পুরোনো দিনের আমলের মতন, মানে পুকুর থেকে উঠে আসলেই সামনে 2-3টে বাথরুম পরপর, সরু একটা গলি দিয়ে বাদিকে ঢুকে গেলেই মামা বাড়িতে ঢোকার গেটটা। আর সোজা হচ্ছে একটা বড় চাতাল। আমরা ছোটোবেলায় ওখানে খুব খেলতাম। ওই চাতালটার বাইরে আরেকটা পুকুর। তো আমি ছোটোবেলায় আমার দিদার কাছে প্রচুরবার শুনেছি, মায়ের কাছেও শুনেছি, ঘোড়ার খুরের শব্দ পাওয়া যেত পুকুর থেকে। কেউ একজন উঠে এই পুকুরটায় গিয়ে ঝাঁপ দিত, আর মাঝখানের টাইমটায় ঘোড়ার খুরের আওয়াজ হতো। এটা আমার মামাবাড়ির ঘটনা। ও এই 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 যে যেই মহিলার কথা বলছিলাম যে মা দেখেছিলেন এরকম, এইটারও গল্প দিদা বলতেন। যে আমি বললাম না যে মেইন বিল্ডিং এর পাশেই পুকুরও ছিল, তুই পুকুর থেকে নাকি জল তুলতো, মানে এগুলো দিদার মুখে শোনা। ওই পুকুর থেকে জল তুলতো, জল নিয়ে যেত। এমন অনেক জিনিস আছে যাকে আমরা মেলাতে পারি না, 2-2 চার করা যায় না, এবং যাকে 2-2 চার করা যায় না তাকেই আমরা বলি সুপার ন্যাচারাল, বা আমরা বলি যে ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপা। কারণ সেগুলোকে আমরা সায়েন্টিফিক্যালি মেলাতে পারি না। ছোটোবেলা থেকে আমরা প্রত্যেকে বাঙালি ফ্যামিলিতে যারা বড় হয়েছি, ছোটোবেলা থেকে আমরা দেখেছি, তুমি যেমন বললে যে দিদা সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটাকে পরিষ্কার করতো, চাতালটাকে ঝাড় দিত, ফুল তুলতো, পুজো দিত। তো আমাদের প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ডে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে ভরে ভরে ভগবানের প্রতি বিশ্বাস এবং ভগবানকে পুজো দেওয়া বা ভগবানকে মানা, এই ব্যাপারটা আমাদের মধ্যে সব বাঙালির মধ্যেই রয়েছে। তোমার বাড়িতে এরকম ঈশ্বরের ইনফ্লুয়েন্স বা এই বিলিফ সিস্টেমের ইনফ্লুয়েন্স তোমার উপর কীরকম প্রভাব ফেলেছে? আমার অ্যাকচুয়ালি ভগবানের সাথে ইকুয়েশনটা একটু আলাদা। যেরকম আমার বাড়িতে বিশাল বড় করে কালী পুজো হয়। ওকে। তো কালী ঠাকুরের সাথে আমার সম্পর্কটা না একটু বেশ, মানে মায়ের সম্পর্কের মতো। মানে মাকে যেরকম একটা আমরা ভয় পাই, মানে মা কালীর সাথে কিন্তু আমি যখন মানে তাকে পুজো করছি বা তার রিলেটেড কিছু করছি, বা যখন বাড়িতে পুজো হচ্ছে কিছু আয়োজনের সাথে আমি যুক্ত বা এরকম কিছু, তখন আমার মনে অলওয়েজ একটা ভয় কাজ করে যে বাসি জামা কাপড়টা ছেড়েছিলাম বা কিছু একটা করেছিলাম বা কোনো একটা ভুল হয়নি তো কি হয়নি তো উনি রাগ করবেন বা এরকম কিছু, মানে হ্যাঁ যেটা অ্যাকচুয়ালি আমাদের মা বা বড় কারোর থেকে হয় যে না ভয়ে ভয় একটা ওই ভয় পাওয়ার একটা ভালোবাসা। কিন্তু আমার যেটা মানে আমি ছোটবেলা থেকে একটু গণেশ প্রেমিক। মানে আমার একটু ছোটবেলায় হালকা ক্রাশও ছিল গণেশের ওপর। মানে এটার কোনো আমি মানে এটাকে আর মানে কি বলবো এক্সপ্লেন করতে পারবো না, বাট সামহাউ মানে তো আমার সাথে না গণেশের সম্পর্কটা হচ্ছে মানে আমি 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 গান্নু বাবার সাথে আমার সম্পর্কটা না, মানে আমি চাই লেজিট, মানে আমি সেলফিশ হয়ে আমি বলি যে আমরা ভগবানের কাছে কি করি অ্যাকচুয়ালি, মানে আমরা যদি কিছু চাইও বা কিছু যদি মনস্কামনা থাকে আমরা প্রে করি যে প্লিজ এটা করে দাও বা এটা হয়ে যাক বা তুমি দেখে নিও। আমি তো ফার্স্ট হচ্ছে আমার প্রত্যেকটা ভগবানেরকে যখন আমি প্রণাম করি আমি অলওয়েজ একটাই কথা বলি যে তুমি জানো, তুমি তো সবই জানো। সেটা মানে এটা আমি গণেশের জন্য বলছি, এটা সবার জন্য। আমি বলি তুমি তো সব জানো, আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটা করো। ওকে, এটা হচ্ছে আমার অলওয়েজ ভগবানের কাছে প্রে। আর গণেশের কাছে গান্ডুর কাছে আমি লিজিট বলি যে আই ওয়ান্ট দিস, এটা তুমি আমাকে করে দেবে, এটা তুমি আমাকে করে দেবে, তুমি এটা বাজে করেছো তো তোমার জন্য আমাকে ভালো কিছু করতে হবে। অ্যান্ড হয় সেটা মানে তোমাকে আমি মানে অফ ক্যামেরাও আমি তোমাকে বলছিলাম, মানে তুমি তখন দেখেছো, এখন আমি এটা রিপিট করছি বলেই এক্সাইটমেন্টটা হয়তো বেশি ফুটছে না, বাট মানে অদ্ভুতভাবে হয়েও যায়। এমন কোনো ইনস্টেন্স আছে যেটা তোমার মনে হয়েছে যে এটা ডিরেক্ট গণেশের জন্যই হয়েছে? এরম মানে এই প্রশ্নের উত্তরের সাথে মিলবে কি জানি না, কিন্তু রিসেন্টলি মানে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। মানে ওটাও মানে আমার কাছে মানে মানে লাস্ট এরকম এনকাউন্টার ছিল যেখানে আমি মানে লেজিট আমি ওনার সাথে কথা বলি। মানে আমরা যে নিজেরা বলি না যে আমরা মিররের সাথে কথা বলি, কেউ বলে যে আমি নিজের সাথে কথা বলি, বাট অ্যাকচুয়ালি কিন্তু লোকে করে। আমি ওনার সাথে কথা বলি। তো আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল, দুটো মেজর অপারেশন হলো। সেকেন্ড অপারেশনের সময় ডক্টর বলেছিল যে মানে খুব রিস্কি ব্যাপারটা নাও হতে পারে, বা এমন একটা সিচুয়েশন বলেছিল যে সেটা হলেও আমরা জানতাম যে ম্যাক্সিমাম 1.5-2 বছর, ওর বেশি ওরকম পেশেন্টকে বাঁচানো পসিবল নয়। তো আমার স্টিল মনে আছে বাবা অপারেশন থিয়েটারে ছিল, আমি যাইনি হসপিটালে। আমি আমার বাড়িতে আমি জাস্ট ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর আমার যেখানে বাড়ি পেছনটা পুরো গ্রিনারি, মানে দের ইজ নো বিল্ডিং, লাইক পুরো বৃষ্টি পড়ছে, পুরো জঙ্গল, ওপরে আকাশের দিকে তাকিয়ে আছি। আমার কি মনে হলো, আমি জাস্ট বললাম যে তোমার যদি নিতে হয় তাহলে নিয়ে নাও,
আর তোমার যদি না নিতে হয়, তোমার যদি দেওয়ার হয়, এরকম আতখাপছাভাবে আমাকে দেবে না। মানে আমি মানুষটাকে ওই যন্ত্রণাটা দিতেই চাই না। তোমার যদি নিতে হয় তাহলে নিয়ে নাও, আর তোমার যদি না নিতে হয়, তোমার যদি দেওয়ার হয়, এরকম আতখাপছাভাবে আমাকে দেবে না। মানে আমি মানুষটাকে ওই যন্ত্রণাটা দিতেই চাই না। আর একটু বাঁচতে চাই, আমাকে আমাকে আর কটা দিন দাও, আর আর 10-20টা বছর দাও, কি 10-15টা বছর দাও, আমি বাবা মার সাথে আমার মতো করে আমার সময়টা কাটিয়ে নিই, তারপর তুমি নিও না। মানে নিতে তো তোমাকে একদিন না একদিন হবে, জিতে তো সবাইকেই হবে। অ্যান্ড ট্রাস্ট মি, তখন জাস্ট আমি শেষ করলাম, একটা বিদ্যুৎ চমকালো, পুরো ভরে গেল, আর আমার জাস্ট মনটা ভেতর থেকে বলে উঠলো যে উনি বললো তথাস্তু। অ্যান্ড তার হাফ অ্যান আওয়ারের মধ্যে খবর এলো যে বাবা মানে অপারেশন সাকসেসফুল, কিচ্ছু এরকম হয়নি। বাবা আজকের দিনে দাঁড়িয়ে বাবা অনেকটা রিকভার করেছে, বাবা এখন বেরোচ্ছে বাইরে। সো মানে এটা হচ্ছে লাস্ট এনকাউন্টার গেছে, যেখানে মানে আমি জাস্ট মানে আমি আমি এখন আমার গায়ে কাটা দিচ্ছে আমি যখন বলছি। মানে মানে এমন কিছু না, মানে আমি খুব কম বিশ্বাস করি, জানো তো। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ না আমার সাথে হচ্ছে, বা যতক্ষণ না আমার সিক্স সেন্স বলছে যে হ্যাঁ দিস ইজ সামথিং বিয়ন্ড এক্সপ্লেনেশন, ততক্ষণ অবধি আমি কিন্তু বিশ্বাস করি না। বাট কিছু কিছু জিনিস সত্যি এরকম হয় না, তারপর না তোমাকে, তুমি বিশ্বাস না করতে চাইলেও আমার মনে হয় তোমাকে ভাবায় যে ঠিক, মানে তুই যেটা ভাবছিস সেটাই কি, মানে তার উপরে কি কিচ্ছু নেই। ঠিক 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 ঠিক। এই ঘটনাটা শুনে আমার মানে এই ঘটনাটা আমি যখন প্রথমবার শুনেছিলাম আমার পুরো গুজবাম্পস দিয়েছিল যে ওকে, দ্য পাওয়ার অফ প্রেয়ার্স, প্রেয়ারের একটা পাওয়ার আছে। হ্যাঁ, আর আমার মনে হয় ওটা সবার জন্য আলাদা আলাদা রকম ভাবে। মানে আমার প্রেয়ারটা আমার ভগবানকে ডাকা যেরকম কি, ইটস লাইক আই এম ভেরি ফ্রেন্ডলি উইথ হিম। আমি বলি যে যদি কিছু খারাপও হয়, অ্যান্ড সেটাও আমি জানি যে কিছু ভালোর জন্যই খারাপটা হয়েছে। আর আমি এটাও বিশ্বাস করি যে প্রত্যেকটা নেগেটিভ জিনিসের একটা পজিটিভ পার্ট আছে। এমন কিছু তো আছেই যেগুলোকে তুমি, যেটার পজিটিভ সাইড হতে পারে না, সেরকম ইনসিডেন্টও আছে। বাট আমরা যদি সেগুলোকে ইগনোর করি, সব জিনিসেরই কিছু যদি না হয় তোমার লাইফে, কিছু যদি কোনোভাবে কিছু একটা জিনিস হচ্ছে না, একটা ভালো জিনিস হচ্ছে না, তুমি একটু চেষ্টা করে দেখবে তার পিছনে নিশ্চয়ই কোনো, মানে ওটার সাথে কানেক্টেড কোনো না কোনোভাবে দেখবে একটা ভালো জিনিস হবে। বা ওটার সাথে কানেক্টেড এমন কোনো ড্রব্যাক আছে যেটা আমার ক্ষতি করতে পারতো আমি যদি করতাম এক্স্যাক্ট সেই কাজটা। আমার সাথে হয়েছে, জীবনে এমন বহুবার হয়েছে, বহু কাজের ক্ষেত্রেও এমন হয়েছে যে যেই কাজটা মনে হয়েছে যে আমার করা উচিত বা আমি করব, ভাগ্যিস আমি ওই কাজটা করিনি, এবং যার জন্য আমার অনেক কিছু সেভ হয়েছে বা আমি অনেক জায়গা থেকে বেনিফিটেড হয়েছি। আমার সাথে যেমন হচ্ছে এই যেমন গণেশের কথাটা বললে, আমি খুব কানেক্টেড ফিল করি গোপালের সাথে, কৃষ্ণর সাথে। আমার মাও, মানে তোমাকে তখন আমি দেখলাম তোমার গোপাল, আমি তখন বলতে গিয়েও তারপরে অন্য কথা আমরা কনভার্ট হয়ে গেলাম। আমার মায়ের কাছে অ্যাকচুয়ালি, মানে মায়ের বাড়িতে মার কাছে অ্যাকচুয়ালি একটা গোপাল আছে। আচ্ছা, তো আমারও গোপাল পুরো মাই দেখভাল করে। মা যখন থাকে না তখন গোপালের দায়িত্ব আমার উপর, আর আমার উপর দায়িত্ব মানেই গোপাল সেই সময় উশৃঙ্খল হয়ে গেছে। ঠিক আছে, দেরি করে ঘুম থেকে উঠবে, ঠিক আছে, দেরি করে খাবার খাবে, আমার মতোই। মানে আমি মনে করি ভগবান আমার ঈশ্বর আমার মতন। আমি যেভাবে আমার ঈশ্বরকে ডাকি, আমি যেমন ওর সাথে তুই তুকারি করে কথা বলি, আমি মন থেকে মনে করি আমার ভাই হয়, আমি মন থেকে মনে করি আমার ভাই। আমি ওর কাছে অদ্ভুত অদ্ভুত জিনিস মাঝে মাঝে চেয়ে নিই। যে আমি যেমন বিকেলবেলা ছাদে উঠে, লোকে ভাবে যে কত হয়তো ব্যস্ত, কিন্তু আমি ব্যস্ত, কিন্তু আমি ওই টাইমটা এমনভাবে ব্যস্ত যে আমি বিকেলে ছাদে উঠে শুধু 1 ঘন্টা 1.5 ঘন্টা আকাশ দেখছি। মি টাইম। এটা আমার ব্যস্ততা। এইটা তো মানে এই পডকাস্টটা যখনই আমাকে যারা পার্সোনালি চেনে তারা যখন দেখবে, তারা আই এম ড্যাম শিওর অলরেডি হাসছে ফোনের দিকে তাকিয়ে। আমাকে যারা চেনে তারা সবাই জানে, আমাকে সবাই বলেছে নিরঞ্জন তো অলওয়েজ মি টাইমে থাকে। মানে আমি আমার কন্টেন্ট বানানো ছেড়ে বা আমার লেখা ফেকা বাদ দিয়ে যদি আমি ধরি, আমি অলওয়েজ আমার মি টাইমে। আমাকে কি করো? আমার হচ্ছে, আমার ফেভারিট স্পট হচ্ছে আমার বাড়িটা এখনো পুরো কমপ্লিট হয়নি। তো আমার এখন এই মুহূর্তে আমার নিজের অফিস বলতে কিছু নেই, ওটা হচ্ছে। তো আমি ডাইনিং টেবিলের একটা চেয়ারের একটা কোণে আমি জাস্ট ল্যাপটপ খুলে ওখানেই সিনেমা দেখছি, ওখানেই লিখছি বা কিছু ভাবছি। আর একটা স্পট হচ্ছে যে আমার বেডরুমে জাস্ট বেডে বসে জানলাটা খুলে, জানলা দিকে আমাকে লেজির লোকজন বলে আছে, হ্যাঁ জানি তো নিরঞ্জন, তো তোর মিটে মতো জাস্ট আকাশের দিকে তাকিয়ে তারে জামিন, এটা যে বলে সে দেখলে বুঝতে পারবে, ও তো জাস্ট তারে জামিন পার করতে থাকে সারাক্ষণ। আমি জাস্ট আমি ভাবি, আমি ইম্যাজিন করি আমি নিজেকে কোথায় দেখতে চাই। মানে আমি লেজিট করি, আমি গান শুনি, ওই গানটার যে ভাইবটা সেখানে আমি নিজেকে ইমাজিন করি। মানে তোমার কোনো আইডিয়া নেই যে কি ভাবি, মানে নিজের সাম্রাজ্য আমি যেখানে ইচ্ছা দৌড়াদৌড়ি করছি, তোমার নিজের ইমাজিনেশনে তুমি রাজা, মানে ওখানে আর কেউ নেই। একদম একদম। তুমি বলো যে এই মি টাইমটা কতটা ইম্পর্ট্যান্ট তোমার কাছে? মানে এমন একটা সময় কাটানো যেখানে শুধু আমি আছি, এবং আমার মনে হয় প্রত্যেক আর্টিস্টের ক্ষেত্রেই মি টাইম ইজ ভেরি মাচ নিডেড।
যারা এখানে পডকাস্ট দেখছে তাদের মধ্যে হতেই পারে যে কেউ আর্টিস্ট নয়, কেউ হয়তো কিছু লিখছে না, প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে আর্টিস্ট। আমি সেই চক্করে আর গেলাম না। এটা আমিও বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু জিনিস আছে। কিন্তু আমি একদম লেম্যানস টার্ম থেকে বলছি যে যেই ছেলে বা মেয়েটা ধরো শুধুই পড়াশোনা করছে একটা পরীক্ষা দেবে বলে, বা ধরো কেউ চাকরি করছে, চাকরি থেকে ফেরার সময় বাসে বসে হয়তো তোমার ভিডিওটা দেখছে বা এই পডকাস্টটাকে শুনছে, তো সেই লোকটার জীবনে যে মি টাইম ইম্পর্টেন্ট এটা সে কিন্তু বুঝতে পারে না। কারণ মানুষ তার ফ্যামিলির জন্য কাজ করতে করতে, এবং এখন আমরা যখন বড় হচ্ছি, বড় হতে হতে বুঝতে পারছি যে কতটা দায়িত্ব আমাদেরকে নিতে হয়। কাজের রেসপন্সিবিলিটি নিতে হয়, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হয়, তার সাথে তো নিজের রেসপন্সিবিলিটি নেওয়াটা থাকেই। তো এই সব কিছুর মধ্যে মি টাইম কতটা ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হয়েছে? তোমাকে কিভাবে মি টাইম বেনিফিটেড করেছে যেটা তাদের কেউ করতে পারে? আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মি টাইমটা বেসিক্যালি কি, যে যেখানে তুমি নিজের জিনিসপত্রকে রিকল করছো, যদি ক্রিয়েটিভ সাইডটা আমি বাদ দিই, মানে যদি একটা নর্মাল মানুষের জন্য আমি বলি, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের না, কেউ আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ হয়তো মদ খেয়ে নিজের মি টাইম খুঁজে পায়, কথার কথা বলছি, কেউ হয়তো নেশা করে নিজের মি টাইম খুঁজে পায়, কেউ হয়তো নেশা না করে নিজের মি টাইম খুঁজে পায়। বাট আমার মনে হয় যে এমন একটু সময় নিজেকে দেওয়া উচিত যেখানে জাস্ট বসে একবার নিজের, হতে পারে বাজে, হতে পারে ভালো, বাট আমি এটাও বলবো যে সবসময় বাজে জিনিসই রিকল করা উচিত। তোমার সেগুলো থেকে তুমি কি শিখেছো, বা সেটা সেই ভুলগুলো যাতে ইন ফিউচার না হয় সেগুলোর জন্য তো রিকল করাই উচিত। বাট আমার মনে হয় অ্যাট দ্য সেম টাইম বসে না একবার নিজে কি কি অ্যাচিভ করেছো, কি কি করেছো, আজ থেকে 10 বছর আগে তুমি যেটা ছিলে, বা আজ থেকে 15 বছর আগে যেটা ছিলে, সেই যে এই মুহূর্তে কতটা প্রাউড যে লাস্ট 10 বছরে বা লাস্ট 15 বছরে, হতে পারে তোমার অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, বাট ওখানে আপসটাও তো ছিল 100%। তো আমার মনে হয় সেইগুলোকে একটু রিকল করা দরকার। যতই যা কিছু নেগেটিভ হচ্ছে না হচ্ছে, একবার ভালো জিনিসগুলোকেও রিকল করা দরকার। আমার জন্য তো মানে প্রচণ্ডভাবে কাজ দিয়েছে। মানে আমার মনে হয় ওইটা হচ্ছে আমার পজিটিভ অ্যাসপেক্টগুলোর উপর বেশ নজর দিয়েছো যে আমি এগুলো করতে পেরেছি। আমি অলওয়েজ মানে কোথাও না কোথাও গিয়ে আমি জানি যে আমি কি করেছি, আমি কি না করেছি, বা কি আমি করছি। তো সেগুলো দেখো, আমি যদি এখন তোমার কাছে এসে বলে যে সি দিস আর মাই অ্যাচিভমেন্ট, দিস, তুমি হয়তো কোথাও না কোথাও একটা পয়েন্টে গিয়ে ভাবতে পারো যে কি শো অফ করেছে তো করেছে, কি আসে, মানে এটা আমাদের বেসিক হিউম্যান নেচার। বাট আমার কথা হচ্ছে এইগুলো নিজেকেই বলো, ইটস ওকে। আমি মানে তার সাথে সাথে এটাও সত্যি যে আমি একটা অ্যাচিভমেন্ট কিছু করলাম, কিছু বড় কিছু করলাম, তারপরে এরকম নয় যে সেটা ধরেই বসে যাবো। অফকোর্স তার সাথে সাথে এটাও ভাবা উচিত যে এরপরে আরো বড় কিছু করব। কিন্তু আমার মনে হয় তার সাথে সাথে একবার বসে পেছনে ঘুরে এটাও দেখো যে ইউ হ্যাভ মেড ইট, মানে তুমি করেছো, তুমি তোমার ইয়াঙ্গার সেলফটা আজকে সত্যি প্রাউড যে তুমি এইখানে এসে দাঁড়াতে পেরেছো। তোমার মনে হয় না গৌরবদা যে আজ জাস্ট ভাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি পেছন ফিরে 10 বছর আগেকার গৌরবকে দেখো, ওটাই ভাবছিলাম কত কিছু করেছে বলো তো। ওটাই ভাবছিলাম, আমার গায়ে কাটা দিচ্ছে, ভাবছিলাম কত কিছু করেছে বলো তো। তো আমি এটাই বলছি, চিনতেই পারবে না। হ্যাঁ, মানে করে আমি ওটাই সবাইকে বলি যে এটা একবার করে দেখো, একটা আলাদা শান্তি আসে বুকে যে করেছে। আসলে কি বলতো, তুমি যেটা বললে এটা কতটা অ্যাপ্লিকেবল এই সময়, মানে প্রত্যেকের জন্য। তার কারণটা হচ্ছে এখন এমন একটা সময় চলছে না, চারিদিকে এত ওপিনিয়ন, চারিদিকে এত অপশন, চারিদিকে এত মানুষের এত রকম কাজ, তার মধ্যে কোথাও দাঁড়িয়ে মানুষ নিজের কনফিডেন্সটা হারিয়ে ফেলে, এবং হারিয়ে ফেলে অন্য কারোর মতো হতে চায়। দিস ইজ আ প্রবলেম। এটা আমি অ্যাকচুয়ালি অনেক মানুষের মধ্যে দেখেছি। আমার খুব একজন কাজের মানুষ হচ্ছে, খুব একজন কাছের মানুষকেও আমি দেখেছি যে অলওয়েজ, সেও একজন ক্রিয়েটিভ মানুষ, অলওয়েজ অন্য কেউ কি করছে সেটার মতো করে ভাবতে, বা সেটাই হয়তো মার্কেটে চলছে ভেবে সেটার মতো করে করার চেষ্টা করে। বাট আমার মনে হয় কিন্তু সেটা নয়। মানে আজকের দিনে দাঁড়িয়ে কথার কথা বলছি, তুমি যদি একটা কিছু বানাচ্ছ, একটা কিছু ডকুমেন্ট করছো, আর তুমি দেখছো যে এইটা চলছে মার্কেটে, তার মানে এই নয় যে তুমি ওটা নিয়েই করবে। আমার মনে হয় যে তুমি নিজেরটা করো, ওটাই তো তোমার ক্রিয়েটিভিটি, যে তুমি নিজে কি বানাতে পারো সেটাই অডিয়েন্স দেখছে, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা করছি সেটা যদি তুমি করতে যাও অডিয়েন্স নাও নিতে পারে, এগেন তুমি যেটা করছো সেটা যদি আমি করতে যাই অডিয়েন্স নাও নিতে পারে, বাট দিস ইজ ইউর ক্রিয়েটিভিটি।
এইটাই তুমি বেস্ট পারো, মানে দিস ইজ মি। হ্যাঁ এক্স্যাক্টলি, দিস ইজ ইউ। তো আমার মনে হয় যে নিজের ক্রিয়েটিভিটিটাকে বার করার দরকার। এটা অ্যাকচুয়ালি খুব ভালো কথা বললে তুমি, যে ট্রেন্ড ইজ রিসেন্টলি নট ইউর ফ্রেন্ড। হ্যাঁ মানে রিসেন্টলি না লোকজন বড্ড বেশি যে আচ্ছা এইটা চলছে আমাকে তাহলে এরম করে করা উচিত, ওইটা ট্রেন্ডে আছে তাহলে আমাকে এরম ভাবে ভাবা উচিত। দিস ইজ ভেরি রং। মানে লং টার্মের জন্য হ্যাঁ মানে ট্রেন্ড কিরকম হতে পারে, মানে আমার মানে এমন বলছি না যে তুমি কিছুই ফলো করো না, যেরকম এখন যেরকম ক্রিসমাসের সময় ক্রিসমাস রিলেটেড ভিডিও বানাতেই পারো তুমি, বা তোমার কোনো পডকাস্ট তুমি ক্রিসমাস রিলেটেড করতেই পারো। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তো ধরো পুজো চলছে, দুর্গা পুজো, ওই দুর্গা পুজোকে নিয়ে তুমি কিছু পডকাস্ট করলে, সেটা মানে ওই ট্রেন্ডগুলোকে তুমি ফলো করতেই পারো যেটা চলছে। কিন্তু তার মানে এই নয় যে তুমি কাঁচা বাদাম ভাইরাল বলে তুমি তোমার পডকাস্টের পেছনে কাঁচা বাদাম লাগিয়ে দেবে। মানে আমি এটাই বলতে চাইছি, মানে লং রানে এটা কাজ করবে না, মানে এটা 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 নয়। না আমার খুব ভালো লেগেছে, মানে লাফটার সেনের মধ্যে অনেক ইনসাইট আছে, আর যখনই কোনো মানুষের মধ্যে ইনসাইট থাকে তখন তাকে দেখলে বোঝা যায়। আমি তোমাকে একটা প্রশ্ন, মানে এই প্রশ্নটা আমি সবসময় সবাইকে করি না, বাট আমি তোমাকে প্রশ্নটা করবো, এটা একটু হ্যাঁ এটা একটু ভাবনা চিন্তাও করতে হতে পারে। সেটা হচ্ছে 1 নম্বর, লাফটার সেন হয়ে ওঠার পেছনে, লাফটার সেনের ভেতরে যে নিরঞ্জন মণ্ডল রয়েছে তার একটা গ্রোথ হয়েছে, তার যে পার্সোনাল গ্রোথটা, এই পার্সোনাল গ্রোথের পেছনে 3টে রিয়েলাইজেশন কি যেগুলো আজকে তোমার হেল্প করছে? আচ্ছা আমার ফার্স্ট প্রশ্ন এটা আগে শুনি। আচ্ছা প্রথমেই তো আমার মাথায় যেটা এলো যে আমি যেটা রিয়েলাইজ করেছি যে আমি মেয়েদের ভালো বুঝি। ওকে, মানে আর ইন এ গুড সেন্স আমার মনে হয় যে আমি মেয়েদেরকে সত্যিই ভালো বুঝি। সেকেন্ড, আমার মনে হয়েছে যে আমি অতটাও খারাপ মানুষ নই যতটা আমি আগে নিজেকে ভাবতাম। না ট্রাস্ট মি, আমি অ্যাকচুয়ালি ভাবতাম যে আমি খুব খারাপ মানুষ, লোকজন আমাকে হয়তো পছন্দ করে না, ভগবানও আমাকে পছন্দ করে না। আই ডোন্ট নো, আমার ছোটবেলা থেকে এটা ছিল। মানে কিছু কিছু বাজে এক্সপিরিয়েন্সও আছে সেগুলো, যেগুলো ছোটবেলায় হওয়া উচিত নয়, তো সেগুলোর থেকেও তো আমার এটা খুব মনে হতো। বাট এই জিনিসগুলো হওয়ার পর আমি রিয়েলাইজ করেছি না আমি অতটা, আমি বলছি না যে আমি খুব ভালো মানুষ, বাট হ্যাঁ আমি অতটাও খারাপ মানুষ নই। আর একটা জিনিস আমি যেটা রিয়েলাইজ করেছি যে মানি ইজ এভরিথিং। খুব হার্শ ট্রুথ। হ্যাঁ মানে এখন যদি কেউ বলে যে মানি কান্ট বাই এভরিথিং, মানি কান্ট বাই হ্যাপিনেস, ঠিক আছে তুমি তোমার পার্সপেক্টিভ থেকে ঠিকই বলছো, কিন্তু আমার কথা হচ্ছে যে একবার ভেবে দেখো যে তুমি আমাকে একটা র্যান্ডম প্রবলেম বলো, এক্ষুনি বলো। র্যান্ডম প্রবলেম এই মুহূর্তে যে কোনো, ইট ক্যান বি এনিথিং, যে কোনো, আমার বাড়ির বাথরুম খারাপ হয়ে যাচ্ছে, টাকা থাকলে হয়ে যাবে। হ্যাঁ আর কি বলো, আর আমি ডিপ্রেশনে আছি, গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড নেই, পকেটে টাকা থাকলে গার্লফ্রেন্ড চলে আসবে। এটা একদম ঠিক কথা। মানে হ্যাঁ মানে মানে সব কিছু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, ইফ ইউ হ্যাভ মানি কোনো প্রবলেম থাকে না। সব থেকে বড় কথা, আমার মা ছোটোবেলা থেকে আমাকে বলতো, আমি প্রিয়াঙ্কাকে বলছিলাম তখন তুমি রুমে ছিলে না, আমার মা ছোটোবেলা থেকে আমাকে দুটো জিনিস খুব ভালো শিখিয়েছে। এক হচ্ছে যে মাই মানি ইজ মাই মানি, ইউর ফাদার্স মানি ইজ ইউর ফাদার্স মানি, ইউ হ্যাভ নাথিং। হতে পারে যে তোমার দরকার হলে আমি আছি, বাবা আছে, বাট এগুলো কিন্তু কিছুই তোমার নয়। আমাদের অবর্তমানে আমাদের অ্যাসেটস তুমি পেতে পারো, বা সেটাও আমি জানি না তুমি পাবে কি না, বিকজ সেখানেও অনেক অনেক ফ্যামিলি জিনিসপত্র আছে আমাদের, বাট ইউ হ্যাভ টু মেক ইউর ওন মানি। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমার মাকে আমি দেখেছি, মানে এই আমার মধ্যে ব্যাপারটা আমার মায়ের থেকে এসেছে যে মাই মম লাভস মানি। মানে আমার মাকে আমি লিজিট দেখেছি যে কী করে কোথা থেকে কী করে মানি অ্যাট্রাক্ট করা যায়, অলওয়েজ ক্যালকুলেট করতে থাকে। ইট ক্যান বি এনিথিং, মানে এরকমও হয়েছে, মানে আমার মা হচ্ছে পোলট্রি ফার্মে ইনভেস্ট করেছে। মাই মম ইজ ইটস ওকে, মানে বাই প্রফেশন মা, আমার মা নার্স, তো আমার মা বলছে যে ইটস ফাইন, আমার এখান থেকে আমার কেরিয়ার থেকে আমার টাকা আসছে, আমার পোলট্রি ফার্মে এইটা ইনভেস্ট করলে, নিজেদের ফ্যামিলির মধ্যেই ইনভেস্ট করলে আমার এখান থেকে রিটার্ন আসছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে টাকা তো আসছে। সো এই জিনিসটা আমি আমার মার থেকে শিখেছি, আমি আমার মাকে অ্যাকচুয়ালি এটা ক্রেডিট দিতে চাই যে একটা ভালো জিনিস শিখেছি, খুব ইম্পর্টেন্ট এই হ্যাঁ। লেসনটা। আর আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসে মনিটাইজ করে, প্রত্যেকটা জিনিসকে কি করে মনিটাইজ করতে হয় আমার মা মানে ওয়ে আউট খুঁজতে থাকে অলওয়েজ, যে কি করে কোথাও থেকে, সেটা যদি কোথাও থেকে 10,000 টাকা আসছে সেটাও ওকে, কোথাও থেকে 1 লাখ আসছে সেটাও ওকে, বাট টাকা তো আসছে বাড়িতে। মানি ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে লাফটার সেন যাকে আজকে সবাই চেনে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, যে ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েট করছে, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছে, এই মানুষটা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে কি ফলো করে,
কোনো প্রিন্সিপাল, কোনো ডিসিপ্লিন, কোনো কিছু যেটা তোমাকে লাফটার সেন হয়ে থাকতে হেল্প করে? দুটো জিনিস আমি সত্যি যেটা আমি অলওয়েজ মাথায় রাখি, সেটা এক হচ্ছে তো যে আমাকে পার্টিকুলারলি যেটার জন্য লোকজন পছন্দ করে, আমি এখানে একটু এক্সপ্লেন করে দিই। আমাকে কিন্তু অনেক মানুষ এই জন্য আমার কিন্তু অ্যাকচুয়ালি ওই লেভেলের কোনো হেটার্স, তুমি আমাকে কোনোদিন কাউকে ট্রোল করতে পারবে না। আমার পুরো কেরিয়ারের মানে আই হ্যাভ মেড ইট ভেরি ক্লিন। মানে আমার মাথা থেকে প্রথমেই ছিল যে আমার রেপুটেশন আমাকে ক্লিন রাখতে হবে। মানে আই উইল মেক শিওর যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার মানে আমার সাথে তুমি ছাড়া আরও যদি দুটো মানুষ থাকে, তাদের মধ্যে যদি একজন কেউ ডিসএগ্রি করে তোমাদের দুজনের সাথে যে ঠিক আছে নিরঞ্জন অ্যাভারেজ কন্টেন্ট বানায় বাট নাথিং স্পেশাল, ইটস ওকে, আমার মাথায় ওঠা বসে যায়। আই উইল মেক শিওর যে এই মানুষটাই একদিন এসে আমাকে বলবে যে না না বস, তোমার মধ্যে দম আছে। তো এইটা আমার মধ্যে একটু কাজ করে। আর সেকেন্ড হচ্ছে যে আমার মাথায় অলওয়েজ চলতে থাকে যে সামথিং ডিফারেন্ট, মানে ইউ হ্যাভ টু ব্রিং সামথিং ডিফারেন্ট অন দ্য টেবল অলওয়েজ, বিকজ বাকি তো সবাই সব করছে, তাই না? আজকে আমি মা নিয়ে যখন কন্টেন্ট বানানো শুরু করলাম, তারপর এখন তুমি হাজারটা মা নিয়ে কন্টেন্ট দেখতে পারবে, তো আমি মা নিয়ে কন্টেন্ট বানানো ওরম বন্ধ করে দিয়েছি। তারপরে আরও যত জিনিসপত্র আসে, বিকজ যেমন যেমন কথার কথা বলছি, তুমি আজকে যদি একটা কমেডি কন্টেন্ট ক্রিয়েটার হতে, তুমি যদি কিছু একটা আইপি বানিয়ে তুমি যদি কিছু একটা ভিডিও বানাচ্ছ, ধরো আমি খুব ভালো এক্সাম্পল দিচ্ছি। আমি আর এই ছোট বউ বড় বউ যখন আমি প্রথম ইন্ট্রোডিউস করে প্রচণ্ড হিট, তো এতদিন পরে মাঝখানে আমি ছোট বউ বড় বউয়ের অ্যাকচুয়ালি প্রাইমারি কন্টেন্ট কী ছিল, যে বউটা এসে জাস্ট নিজের শ্বশুরবাড়ির ব্যাপারে কমপ্লেন করছে, দ্যাটস ইট। একটা সিঙ্গেল ফ্রেমে এসে বসলো কোনো ছুতো নিয়ে, তারপর কমপ্লেন করে যাচ্ছে ওর ফ্যামিলির ব্যাপারে, শ্বশুরবাড়ির ব্যাপারে, দেন আবার উঠে চলে গেল কোনো একটা রিজনের জন্য। এটা তখন লোকে পাগলের মতো খেত। কদিন আগে, প্রায় 1.5-2 সপ্তাহ আগে, আমি হঠাৎ করে আমার মনে হলো যে ছোটো বউকে অনেকদিন লোকজন ওরম কমপ্লেন করতে দেখেনি, মানে অন্যভাবে দেখেছে, বাট এরমভাবে আগের মতো দেখেনি। প্রথম যেরম দেখতো ওরমভাবে একবার ফেরত আনলাম। বাট আমি হঠাৎ নোটিস করলাম যে তখনের লোকের যে রেসপন্সটা, আমি বলবো না যে লোকজন রেসপন্স করেছে, কিন্তু ওটার সাথে কম্পেয়ার করলে অনেক কম। আমার যে আমার সাথে ডিসকাস করে এগুলো নিয়ে, যে আমাকে আইডিয়া দেয়, সে আমাকে হঠাৎ বলে যে বিকজ অফকোর্স নিরঞ্জন, কারণ লোকজন এই সেম জিনিসটা আরও 5 জনের কাছ থেকে আজকে পেয়ে যাচ্ছে। তাই বললাম হ্যাঁ, মানে তোমাকে এমন কিছু ডিফারেন্ট করতে হবে যেটা অডিয়েন্স জানবে যে এটা এর কাছ থেকেই পাবো, কারোর কাছ থেকে পাবো না। আমি ওখানেই স্ট্যান্ড আউট করতে চাই, যে তুমি হতে পারে মার্কেটে আরও 5 জন আছে, বাট তুমি আমার কাছ থেকে অলওয়েজ ডিফারেন্ট কিছু পাবে, অ্যান্ড আই উইল মেক শিওর। আবার কখনো কখনো নিজের ক্রিয়েশনটাই এত লোকে কপি করতে শুরু করে দেয় যে তখন তোমার নিজের ক্রিয়েশনটাকেই আবার নতুন করে করতে গিয়েও মনে হবে যে আর এটা করব না, সব না হয় নাই বললাম। সব জিনিস তো আমিও অনেক ফেস করেছি। যাই হোক, তাই জন্য মানে তুমি যেটা বললে একদম ঠিক, যে প্রত্যেক দিন স্কেল আপ করা কিছু, আমিও প্রেত কথায় তাই চেষ্টা করি যে স্কেল আপ করা। হ্যাঁ, মানে আর এটা খুবই বেসিক, যে আর ইভেন এমনও নয় যে বাকিরা করছে বলে তুমিও যে জিনিসটা করছো অডিয়েন্স কতদিন দেখবে, তোমাকে কিছু তো নতুন আনতেই হবে। তো তোমাকে তো তুমি বলো না, তুমি আমি লাফটার সেন কিনেছি। হ্যাঁ, মানে তোমাকে অলওয়েজ ভাবতে হবে না যে কিছু একটা ডিফারেন্ট, যে এটার জন্য অডিয়েন্স অ্যাট্রাক্ট হবে আরো, তো ওইটা তো সবসময়। ওকে, নাও আমি একটা প্রশ্ন করি, হোয়াট ইজ লাভ ফর ইউ? হ্যাবিট, ওকে। আর কখনো প্রেমের জন্য ডিপ্রেসড হয়েছো? তুমি কি সেই লোকগুলোর মধ্যে পড়ো যে কিনা হচ্ছে প্রেম নিয়ে খুব ভেবে ডিপ্রেসড হয়ে যায় অনেক সময়, বা ভাবনা চিন্তা করে? সেরমভাবে আমার লাইফের এই আর ইউ রোম্যান্টিক পারসন? না, আমি খুব আনরোম্যান্টিক। আচ্ছা, মানে আমি হচ্ছে ওই মানুষগুলো যারা হচ্ছে যে ভালোবাসার পর হচ্ছে সংসার করছে, মানে ডেইলি মা বাবা যেরকম সংসার করতে দেখেছো ছোটোবেলায়, আমি ওরকম সংসার করছি। মানে আমি একদমই আমার কাছে রোম্যান্স বলতে যে হার্ডলি হয়তো রাত 3টে অবধি গল্প করতে পারি বসে, আর হচ্ছে কফি খেতে যেতে পারি, মানে এর থেকে বেশি রোম্যান্টিক আমি হতে পারি না। তুমি পাপ পারসন? না, মানে আই এম এ পার্টি অ্যানিমাল, মানে করি, আমার ভালো লাগে। মানে পার্টি নাকি? হাউস পার্টি, অলওয়েজ হাউস পার্টি। হ্যাঁ, মানে আনটিল অর আনলেস ইটস অ্যান ইভেন্ট, আমি অলওয়েজ বাড়িতে। বাট হ্যাঁ, মানে আমি প্রচণ্ডই আনরোম্যান্টিক পার্সন, মানে আর ডিপ্রেশনটা আমার ভালোবাসার মধ্যে, আমার লাইফের ওই ডিপ্রেশনের সেক্টরটা একটু অন্য জিনিসকে ঘিরে, ইটস মোর ফ্যামিলি ওরিয়েন্টেড। বাট আমার লাইফে ভালোবাসাও খুব
কম কয়েকটা মানুষই ছিল। আচ্ছা, একজনকে নিয়ে আমার মানে ওই সিচুয়েশনটা এসেছিল, মানে ওই মন ভাঙা অ্যান্ড অল অ্যান্ড মানে আমি এমন জিনিস করেছি মানে কেউ ভাবতেও পারবে না, মানে এগুলো যদি আমি অন ক্যামেরা বলি যে আই হ্যাভ ডান দিস, লোকজন ভাবে কি। তো করেছি, এমন নয়, বাচ্চা ছিলাম তো করেছি অনেক এরকম জিনিসপত্র। আর পাগলামি, মানে এমন না যে টক্সিক কিছু করেছে, আমি আই এম এ গুড হিউম্যান বিং, এক্সকিউজ মি। এমন পাগলামও করেছি, প্রেমে পাগল যাকে বলে ওরকম করেছি। বাট হ্যাঁ, তারপর তো মানে এখন আমার লাইফে যে আছে মানে মানে ওয়ে টু হ্যাপি, মানে এখন আর এটা ভালোবাসা না, এখন আমার লাইফে যে আছে মানে হি ইজ মাই ফ্যামিলি, মানে এটা আমার সংসার, মানে হ্যাবিট। হ্যাঁ, মানে আর আমার মনে হয় যে ভালোবাসাটা না অভ্যাস। একদম, মানে প্রথম দেখাতে যারা এই কথাটাও যে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে, নিজেকে একবার প্রশ্ন করে যে ওটা ভালোবাসাই কিনা। প্রথম দেখাতে ভালো লাগতে পারে, সেই ভালো লাগাটা অনেক বেশি ভালো লাগতে পারে, মানে ওটা যদি আমি নাম্বারসে মাপি সেটা হয়তো মানে 100 কি 100-200 ভালো লাগতে পারে, কিন্তু আমার মনে হয় ভালোবাসাটা প্রথম দেখায় কোনোদিনই হয় না। আবার কিছুদিন মেশার পর সেই ভালো লাগাটা র্যাপিডলি কমেও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে সব, এটাই তখন এরকমও হবে যে তোমার হয়তো প্রথম দুদিন হয়তো মানুষটাকে এত ইন্টারেস্টিং লাগছে, তোমার মনে হতে পারে ও একেই তো আমি চাইছিলাম, এই মানুষটারই তো আমার লাইফে দরকার ছিল। বাট হঠাৎ করে 1 সপ্তাহ পরে কি 2 সপ্তাহ পরে তুমি দেখলে যে তুমি নিজেই রিয়েলাইজ করলে যে না, মানে ব্যাপারটা খুবই সাময়িক। আর আমার মনে হয় এটা তখনই হয় যখন কোনো মানুষ প্রিটেন্ড করে। ঠিক, বিকজ এটা এমন একটা জিনিস যে মানুষ কতদিন এই মুখোশটা পরে থাকবে, একটা না একটা সময়, মানে এটা হতেই পারে না যে মানে একটা মানুষ 24 আওয়ার্স প্রিটেন্ড করে যাবে, কোনো না কোনো সময় তোর আসল রূপটা বেরিয়েই আসবে। গোপাল ভাঁড়ের গল্পটা মনে আছে? এমন লোক এসছে যে কিনা কোন ভাষায় কথা বলে কেউ জানে না, গোপাল ভাঁড় লাস্টে ওকে ভয় পাওয়াচ্ছে, ও জানো গল্পটা? না, এটা গোপাল ভাঁড়, একটা লোক এসছে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায়, গল্পটা অনেকটা জিসটা এটা, একজন লোক এসছে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় যে একটা অন্য ভাষায় কথা বলে। এবার সে মানে একটা না, সে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, এবার তার আসল ভাষা কি এটা কেউ জানে না। এবার এটা নিয়ে তো চলছে গোটা শহর জুড়ে, এই মানে তার মাদার টাং কি সেটা জানতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র যেমন ওই গল্পগুলো সবসময় রাজা খুব, আমি বুঝতে পারছি না কি হবে, গোপাল এসছে, গোপাল তোমার উপর একটা দায়িত্ব দিলাম, তুমি বের করো যে ওর মাদার টাং কি। তো গোপাল ভাঁড় বলছে কিছুই না, ওকে একটু ভয় দেখাতে হবে। তো গোপাল ভাঁড় ওকে বিভিন্ন নানান কৌশলে ভয় দেখায়, এবং ভয় দেখানোর পর আমরা বাঙালিরা কি বাবা গো মা গো এরকম কিছু, মানে সবার আগে ভয় পেলে আমাদের মাদার টাংই বেরিয়ে আসে। তো ওইভাবে ও মাদার টাং ওর বের করে। যাই হোক, কোথায় ছিলাম আমরা? আমিও ভুলে গেলাম গোপাল ভাঁড়ে ঢুকে পডকাস্টের গুলো। তুমি কি রিয়েলাইজ করলে যে গোপাল ভাঁড়ের গুডউইল এখনো আছে, যে এখন আমরা গোপাল ভাঁড় বলতে গোপাল ভাঁড়েই ঢুকে গেছি, আর বাকি সব ভুলে গেছি। রাইট। আচ্ছা তুমি বলো, প্রেত কথা শোনো? খুব বড় করে শোনার নিশ্চয়ই সময় হয় না ব্যস্ততার মধ্যে। না, ব্যস্ততার জন্য, বাট হ্যাঁ আমি শুনি। ওকে, তুমি আমাকে প্রথম কবে দেখেছো? না আমার ব্যাপারে শুনি, মনে নেই, কিন্তু আগে দেখেছি। হ্যাঁ দেখেছি। আর আগে আমি তোমাকে অফ ক্যামেরাও বলছিলাম যে আগে আমি যখন দেখেছিলাম তোমাকে, আমার তখন মনে হচ্ছিল যে যখন আমি প্রথম, তখন তো দেখেছি ঠিক আছে, ইটস ওকে। দেন তারপর যখন প্রথম আমি প্রিয়াঙ্কার তোমার ব্যাপারটা জানলাম, তা আমি ভাবছি যে আমি তার আগে অবধি ভাবতাম যে হার্ডলি তুমি কত হবে, 22-23 বছর হবে তোমার। আমি ভাবছি যে আজকাল এত কম বয়সে বিয়ে করে নিচ্ছে, এত সুন্দর কেরিয়ার, এত সুন্দর সব, হুট করে বিয়ে করে নিচ্ছে। তারপর তো আমি রিয়ালাইজ করলাম ও আচ্ছা, একদম না ছুড়ো কিচ্ছু না, বুড়ো না, অতটাও বুড়ো না, আমি এখনো 30 ক্রস করিনি। আজকাল আর কি বুড়ো, তুমি বুড়োই, চলো 20 পেরোলেই বুড়ো। আমার কিছু বলা নেই, আমি বুঝতেই পারলাম না আর কি বলবো। আমি নোটিস করলাম মুখটা কিছু একটা বলতে গেলে, আমি কি বলবো, আমি আর বুঝতেই পারলাম না, মানে আর ডিফেন্ড করতে পারলাম না, ঠিক আছে চল, তুই বুড়ো বলছিস, ঠিক আছে মেনে নিয়েছি, চল। কেমন লাগলো আমার এখানে এসে? দারুণ। কিছু বলতে চাও আলাদা করে, যেটা বলতে চাও মনে হয়েছে যে কোথাও কোনো একটা প্ল্যাটফর্মে বলবো? বাচ্চা আমারও ইচ্ছে করে আমার থেকে বলে দিতে, না এখন তো মনে পড়বে না, বাড়ি যাব তখন মনে পড়বে, তখন তোমাকে এটা না কোনোভাবে ভয়েস ওভার করে দিয়ে দিতে পারবে এডিটে। গৌরব, আমরা এরকম একটা ক্লিপ নিয়ে নি, জাস্ট মুখ নাচছে, গৌরব তো এটা মনে পড়েছে, চলো ভয়েস ওভার বসিয়ে দাও, এটা বসিয়ে দিও। আচ্ছা, ভয়েস ওভার বলতে মনে পড়লো, ইউ হ্যাভ আ ভেরি গুড ভয়েস। এবং আমি যখন তোমার কন্টেন্ট দেখেছি, আমার কেন জানি না, খুব তোমার অ্যাক্টিং দেখলে আমার মনে হয় যে আমি একটা রাজকুমার রাওয়ের ছাপ পাই সেখানে। রাজকুমার রাও, হ্যাঁ, একটা ওরকম ছাপ। এটা ফার্স্ট টাইম শুনলাম, বাট আমার খুব ভালো লাগে। রাজকুমার রাও আমার খুব পছন্দের একজন অভিনেতা, হি ইজ ভেরি ভেরি ভার্সেটাইল।
তোমার কিছু জিনিস দেখে আমার ওটা মনে হয়েছে। তোমার কোনো ভয়েস অ্যাক্টিংয়ে ইচ্ছা আছে, ইন্টারেস্ট আছে? দেখো, আমি এমন একটা মানুষ, আমি সবসময় সব কিছুই এক্সপ্লোর করতে চাই, কিন্তু হ্যাঁ মানে আমি জানি না যে আমি কি করতে পারবো কি পারবো না। সো ওই প্রসপেক্টিভটা, ইচ্ছা তো কার না থাকে, যেই মানুষই একটু ক্রিয়েটিভলি ভাবার চেষ্টা করছে তাকেই জিজ্ঞেস করে না, ইচ্ছে সবার সব কিছুতেই আছে, কিন্তু ডিপেন্ড করছে যে আমি স্কোপটা কোথায় পাচ্ছি বা আমি সেটাকে করতে পারছি কি না আদৌ। এরকম অনেক সময় মনে হয় যে হ্যাঁ হ্যাঁ করে নেবো, এটা করে নেবো, ওটা করে নেবো, খুব ইজি, বাট না, একদমই ইজি নয়। যেটা আমি তোমাকে তখনও বলছিলাম যে ইউটিউব যেরকম আমার, আই ফাউন্ড ইট ভেরি টাফ, মানে একটা প্রপার কন্টেন্ট। যাই হোক, ঠিক 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 আছে। ও যেহেতু এক্সপ্লোর করতে ভালোবাসে, আমরাও কখনো এক্সপ্লোর করবো ওকে আমাদের প্রেত কথার। আমি জাস্ট, তুমি যে এক্ষুনি বললে যে ও যেহেতু এক্সপ্লোর করতে ভালো লাগে, আমি তখন হ্যাঁ আমরা তো প্রেত কথা, তুমি আমাকে প্রেত কথাতে একটা ক্যারেক্টার দেবো। আমরা প্রেত কথা অরিজিনালস এখন করছি। আমাদের প্রেত কথার যে আমাদের অরিজিনাল চ্যানেল, মানে অরিজিনাল চ্যানেল কেন বলছি, প্রেত কথার যে মেইন চ্যানেল আর কি, সেই চ্যানেলে আমরা একটা প্রেত কথা অরিজিনালস আনছি, যেটার আমরা নাম দিয়েছি, এই যে পুরো গল্পটা নিতাই ডোম বলে একটা চরিত্রের ওপর। এবং এটার হচ্ছে গল্পটা তোমার লেখা? হ্যাঁ না, এটা হচ্ছে তানভীর ভাইয়ের লেখা। এবং এটা মানে অনেকগুলো সত্যিকারের ইনসিডেন্টকে এক করে, মানে অনেকগুলো ইনসিডেন্টকে অ্যাড করে আমাদের এই লেখাটাকে পুরো তৈরি করা। এবং ইটস অডিও সিনেমা, আমরা এটাকে বলছি অডিও সিনেমা। এবং এটা পুরোটা যখন লোকে শুনবে, 1.5 ঘন্টার মধ্যে একটা দুর্দান্ত স্টোরি শুনবে। স্টোরিটার মধ্যে প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, প্রায় 20টার মতো ক্যারেক্টার রয়েছে, এবং প্রত্যেকের কিছু না কিছু সেখানে বক্তব্য আছে। এবং যে মেইন ক্যারেক্টার নিতাই ডোম, 20 ক্যারেক্টার্স, মানে অনেক দিন ধরে আমায় কাজ করতে হচ্ছে এটার পিছনে। নিতাই ডোম, আর এটা সাবটেক্সটটা হচ্ছে কিছু লাশ কথা বলে। এই গল্পটার নাম হচ্ছে এটা। এটাকে যদি আমরা ফিল্ম হিসেবে করতে চাই তাহলেও অনেক বড় প্রোডাকশন হয়ে যাবে। অডিও হিসেবেও এটা অনেক বড় প্রোডাকশন, কারণ 20 জনকে নিয়ে আমাকে কাজ করতে হয়েছে, ছোট বড় সব মিলিয়ে। চরিত্রদেরকে প্রথম থেকে একটা চরিত্র 1.5 ঘন্টার মধ্যে কি করে বদলাচ্ছে, তার প্যারালাল চরিত্ররা কী করে বদলাচ্ছে। আমার না এই ট্রান্সফরমেশনগুলো খুব ভালো লাগে। মানে আমি একজন আর্টিস্ট হিসেবে সবসময় একটা ট্রান্সফরমেশনাল জিনিস দেখতে পছন্দ করি, যে চরিত্র প্রথমে ছিল একরকম, শেষে গিয়ে চরিত্র বদলে গেছে, লাইক ব্রেকিং ব্যাড বা আমরা নার্কোজে যেমন দেখেছি। তো আপনারা শুনবেন, একটু হালকা প্রমোশনও করে দিলাম একেবারে প্রেত কথা অরিজিনালসের। এটা আসছে 470 নম্বর এপিসোডে, আপনাদের জন্য খুব স্পেশাল কিছু, অবশ্যই শুনবেন। এবং আজকে আমারও লাফটার সেনের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং তুমি আজকে এসছো, এরপর আমাদের আড্ডা চলতে থাকবে নিশ্চয়ই। এবং তুমি আজকে এসছো, এতে আমার খুব ভালো লেগেছে, এবং তুমি এভাবে আরো সামনে। আমারও খুব ভালো লেগেছে, মানে আমি অন ক্যামেরা একটা খুব ভালো রিভিউ দিতে, খুব ভালো মানুষ গৌরব। আরে থ্যাঙ্কস আ লট, খুব ভালো মানুষ। মানে আমি খুব কম, মানে কাজের ক্ষেত্রে তো এটা হয় না, মানে খুব কম এরকম মানুষ আছে তুমি প্রথম থেকেই ওই একটা ওই ফ্যামিলি ভাইবটা পেয়ে যাও। আসলে আমার খুব মনে হয় যেটা, যে একবার আমি মানে পডকাস্টটাকে একটু বাড়িয়ে ফেললাম, কিন্তু একবার আমি সেদিন আমার স্পটিফাইতে মন খুলে বলে একটা প্রোগ্রাম মানে হতো আমার। আমি সেদিন ঘরে বসে বসে আমি ভাবছি কিছু নতুন মোটিভেশনাল কন্টেন্ট কিছু বানাই, একটু পুরোনো কন্টেন্টগুলো আমার একটু শুনি, যে আমি কী বলতাম তখন, কীভাবে ভাবতাম তখন। তো ওখানে শুনতে গিয়ে একটা প্রশ্ন আমাকে একজন সাবস্ক্রাইবার করেছিল, যে দাদা সম্মান কি করে পাওয়া যায়। নাও কোয়েশ্চেনটা শুনতে খুব হাস্যকর লাগতে পারে, কিন্তু কোয়েশ্চেনটা খুব কঠিন। আমি সম্মান কি করে পাবো। নাও হতে পারে আমি একজন বড় আইপিএস অফিসার হয়ে গেলাম, তাহলেও সম্মান পেতে পারি, কিন্তু সত্যি কি কোনো অফিসার হই সে সম্মান পাচ্ছে, সে তো পদের জন্য পাচ্ছে, বাট রিয়েল লাইফে কি লোকটা সম্মানীয়, সেটা তো নয়। তো আমি ওখানে দেখছিলাম যে আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত তুমি অথেন্টিক থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি সমস্ত জায়গায় সম্মান পাবে। একটা অথেন্টিক মানুষ সব জায়গায় সম্মান পায়। কি ভালো একটা কথা বললে তুমি। হ্যাঁ, তুমি যতক্ষণ অরিজিনাল থাকো, তুমি কিছু প্রিটেন্ড, তুমি বললে না যে প্রিটেন্ড করলে একসময় ধরা পড়েই যায়, তুমি ধরা পড়ার তোমার আর কোনো ভয় নেই। যেমন তুমি ঝিলামদির এত প্রশংসা করলে, খুব অথেন্টিক মানুষ। হ্যাঁ, মানে ঝিলামদি হচ্ছে শি ইজ এ সুইট হার্ট। হ্যাঁ, সব জায়গায় একই রকম, ধর ওখানে আমার এটা ভালো লাগছে না, আমি হ্যাঁ মানে তো অথেন্টিসিটি মানুষকে সবসময় সম্মানের দিকে নিয়ে যায়, আমি এটা খুব দেখেছি। এবং আমি যেমন আমি রিসেন্ট প্রেত কথা, এই কথাটা আমার মাথায় এমনভাবে ঢুকলো, এটা অ্যাকচুয়ালি আমার মনে থাকবে। ওকে, ভালো লাগলো শুনে। হ্যাঁ, মানে খুব একটা খুব সুন্দর কথা বললে তুমি, প্রশ্নটাও এত সুন্দর আর উত্তরটাও এত সুন্দর। আমাকে আগের দিন একটা ছেলে প্রশ্ন করেছে, আমি না একটা জিনিস, আমি মানুষকে খুব অবজার্ভ করি, আমি দেখেছি মানুষের সামাজিক স্তরে প্রত্যেকটা স্তরে কোয়েশ্চেনই সেম, কিন্তু কোয়েশ্চেনের পিছনের গল্পটা আলাদা। আমি দেখেছি আমার তো বিভিন্ন স্তরের অডিয়েন্স আমি দেখেছি যে খুব একটা পাতি ছেলে কোনো একটা গ্রামে থাকে, সেই ছেলেটার হয়তো মানে জীবনে এত চাকচিক্য নেই,
সে আমায় বলছে, দাদা আমি একজনকে বউ বলে ভেবে নিয়েছিলাম, আমার বাড়ির লোকও পছন্দ করতো, তাকে বিয়ে করব বলে ঠিক করেছিলাম, সে আমাকে আর বিয়ে করতে চায় না, সে ডিচ করেছে আমাকে, আমি দ্বিতীয় চান্স কি করে কাউকে দেবো, আপনি আমাকে বলুন। না, দ্য কোয়েশ্চেন ইজ, ওর পেছনের গল্পটা শুনে তোমার মনে হতে পারে ওরে বাবা রে কত প্রেমিক তুই আমার, এটা অনেকেই বলতে পারে। তারপর তুমি যদি ডিপলি ভেবে দেখো, এই সমস্যাটা কিন্তু সামাজিক প্রত্যেকটা স্তরে রয়েছে। আজকে যেই মানুষটা যে ধরো কোটি টাকা ইনকাম করে, তারও ডিভোর্স হয়, সেও হয়তো ডিচড হয়েছে কারোর দ্বারা, তারও মনে প্রশ্নটা এটাই, কিন্তু সে হয়তো কখনো তার সামাজিক ক্লাস এগুলোর জন্য প্রশ্নটা করে উঠতে পারে না। সে হয়তো ভাবে যে আমি এটা লিখবো, বাট প্রবলেমটা সবার ক্ষেত্রে সেম। আমি এটা দেখেছি, প্রত্যেক মানুষের সমস্যা সেম, প্রত্যেক মানুষের ভিতরটা সেম, প্রত্যেকে কমফর্ট জোনই চায়, প্রত্যেকে কমফর্টেবলই থাকতে চায়। এবার তোমায় কমফর্টেবল থাকতে হলে তোমাকে বাবু হয়েই বসতে হবে। ফ্যাক্টরটা এটাই যে তুমি বললে না আমি বাবু হয়ে বসতে পারি, আমি কীভাবে থাকতে পারি, কিন্তু যখন বাইরে থেকে লোকে তোমাকে দেখছে, সে হয়তো ভাববেই না যে, সে হয়তো তোমাকে সামনে পেলে তটস্থ হয়ে থাকবে যে তোমার যেন কোনো অসুবিধে না হয়, তোমার সামনে তোমাকে এত আড়ম্বর দিয়ে দেবে তুমি অস্বস্তিতে পড়ে যাবে। বলে ভাই আমি তো বাবু হয়ে বসে থাকতে বেশি মজা পাই। হ্যাঁ হ্যাঁ, তা আমাদের সবার ইনসাইটটা একই, সেম। অথেন্টিসিটি এত সুন্দর জিনিস, যা আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় এবং নতুন করে সবার সামনে মেলে ধরতে শেখায়। আর সবথেকে বড় কথা, অথেন্টিসিটিকে ফলো করলে আমার যেটা মনে হয় যে তোমার কোনো জায়গায় গিয়ে আর কোনো ভয় থাকবে না। হ্যাঁ, ভাই আমি সব থেকে মানে মেইন জিনিস যে তোমায় কোথাও মাথায় রাখতে হয় না যে যেরকম সত্যি কথা মিথ্যে কথার যেটা আমাদের হয়, তুমি একটা যে কোনো একটা মিথ্যে বললে তোমাকে অলওয়েজ ক্যালকুলেট করতে হবে যে এই মিথ্যেটা কি করে কতদিন চাপা দিয়ে রাখবে, সেটার জন্য আরো মিথ্যে। একবার সত্যি কথা বলে দাও না, এত প্রেশারই আসবে না মাথায়। একদম এই জিনিসটাই, সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়, আর মিথ্যে কথা বারবার বললে একসময় সেটা সত্যি হয়ে যায়। আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আশা করছি আপনাদের এই পডকাস্টটি ভালো লেগেছে। ভালো না লাগলেও লিখবেন ভালো লেগেছে। মিথ্যে কথা বারবার বললে একসময় সত্যি হয়ে যায়। জোকস পার্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমাদের পডকাস্টে কখনো বলি না সাবস্ক্রাইব করবেন, এত কিছু আমাদের গেস্টের এই পেজ দেখবেন, এগুলো দেখবেন, কারণ তোমাকে সবাই চেনে এবং আমাদের গেস্টদেরকেও সবাই চেনে। আর তাও বলে দিই, ইনস্টাগ্রামে অবশ্যই আমাদেরকে ফলো করবেন। হ্যাঁ নিশ্চয়ই, প্রচুর ফলো করবেন এবং প্রচুর ভালোবাসা দেবেন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের প্রেতকথার এপিসোডস আসতে থাকে, এবং এই চ্যানেলে যখন আমার ইচ্ছা হয় তখনই পডকাস্ট আসতে থাকে। সো ট্রু, মানে এটাই বলছিলাম আমি, একবার সত্যি কথাটা বলে দাও শেষ হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি তাই বলি, মাঝে মাঝে বলি সপ্তাহে 2টো, মাঝে মাঝে আসতে থাকে, এরকমই বলি। আমি কোনো কনফার্ম কথা দিই না যে আজকেই আসবে। ঠিক আছে, ওকে বাই, অনেক গল্প হয়েছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পডকাস্টে।